শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15ই জুন সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয়ের টাকা নিয়ে বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর। আগস্টের প্রথম সপ্তাহ থেকে অরুণোদয়ের টাকা পাবেন মহিলারা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 1 জুলাই থেকে অসমে বাড়ছে বাস ভাড়া 70%। 2026 নির্বাচনে হারেনি। 2029 নির্বাচন নিয়ে স্বপ্ন রাহুল গান্ধীর। শিলচরের সুস্মিতা দেবকে নিশানা করে শাহাদত চৌধুরীর তুপ। ক্ষমতালোভীরা কখনো জনগণের প্রকৃত নেতা হতে পারে না। নদী থেকে মুহিত কানুর মৃতদেহ উদ্ধার। সাময়িক বরখাস্ত 2 পুলিশ কর্মী। অয়েল ইন্ডিয়ার ঠিকাদারি সংস্থার কাছ থেকে সাদাবাজির অভিযোগে গ্রেফতার 4 এবং ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের জালে রেলের সিনিয়র ম্যানেজার। শিলচরে চাঞ্চল্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অরুণোদয়ের টাকা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগস্টের প্রথম সপ্তাহ থেকে অরুণোদয়ের টাকা পাবেন মহিলারা। অরুণোদয় প্রকল্পে টাকা না পাওয়ায় বেশ চিন্তায় রয়েছেন মহিলারা। রবিবার তাদের চিন্তা দূর করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী বলেন, আগস্টের প্রথম সপ্তাহ থেকে নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা পাবেন মহিলারা। শুধু তাই নয়, নিযুত মহিলা নিযুত বাবু জীবন প্রেরণা প্রকল্পেও আগস্ট মাস থেকে টাকা দেওয়া হবে। পূর্ণাঙ্গ বাজেটের পর আগস্ট মাস থেকে শুরু করা হবে সব প্রকল্প। অসমের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য 4 মাসের ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হয়েছিল। এর ফলে উন্নয়নমূলক কাজকর্ম করা সম্ভব হয়নি। কিন্তু আগামী 6 জুলাই থেকে শুরু হবে অসম বিধানসভার বাজেট অধিবেশন। আর এই অধিবেশনেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। বাজেটের পরে 2 বা 3 আগস্ট থেকে মহিলাদের অরুণোদয় প্রকল্পে আগের মতো টাকা পাবেন মহিলারা। তাই মহিলাদের চিন্তা করার আর কোনো প্রয়োজন নেই। রেশন কার্ড প্রাপ্তরাও কম মূল্যে চিনি, ডাল, লবণও পাবেন। তবে এসবের সামগ্রী পেতে কিছু নতুন নিয়ম করা হবে। বাজেটেই জানতে পারবেন সবাই। আগস্ট মাস থেকে নিযুত মহিলা নিযুত বাবু জীবন প্রেরণা সহ অন্যান্য প্রকল্পেও উপকৃতদের টাকা দেওয়া হবে। সেই সঙ্গে বড় বড় প্রকল্পের কাজও সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। গৌহাটির রিং রোডের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কাজিরাঙ্গায় এলিভেটেড করিডোরের টেন্ডার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। অপরদিকে আগামী 1 জুলাই থেকে অসমে বাড়ছে বাস ভাড়া 70%। জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধি, যানবাহনের রক্ষণাবেক্ষণের বাড়তি খরচ এবং পরিবহনের ব্যবসার উপর ক্রমবর্ধমান আর্থিক চাপের কথা উল্লেখ করে আগামী 1 জুলাই থেকে অসমে যাত্রীবাহী পরিবহনের ভাড়া 70% বৃদ্ধির ঘোষণা করেছে অল অসম মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের এই ঘোষণার ফলে রাজ্য জুড়ে পরিবহনের ক্ষেত্রে এবং সাধারণ যাত্রীর মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রবিবার গৌহাটিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছরে ডিজেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ, টায়ার, বীমা মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যয় এবং কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অথচ দীর্ঘদিন ধরে যাত্রী ভাড়ার ক্ষেত্রে কোনো বড় ধরনের সংশোধন করা হয়নি। ফলে অধিকাংশই পরিবহনের ব্যবসায়ী আর্থিক সংকটের মুখে পড়েছেন। এএএমটি সূত্রে জানা গেছে, এই পরিস্থিতি সম্পর্কে সরকারকে অবহিত করতে ইতিমধ্যে অসমের পরিবহন কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। স্মারকলিপিতে পরিবহন শিল্পের বর্তমান সংকটের চিত্র তুলে ধরে ভাড়া পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি অনুযায়ী সর্বশেষ 2011 সালের নভেম্বর মাসে রাজ্যে পরিবহন বিভাগ বাণিজ্যিক যানবাহনের ভাড়া 25% বৃদ্ধি করার অনুমোদন দিয়েছিল। সেই সময় ডিজেলের দাম ছিল প্রতি লিটার 63 টাকা। বর্তমানে ডিজেলের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। অপরদিকে 2026 নির্বাচনে হারেনি। 29-এর নির্বাচন নিয়ে স্বপ্ন রাহুল গান্ধীর। 2024 সালে বিজেপির অবকিবার 400 পারের স্বপ্ন পূরণ হয়নি। উল্টে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি আটকে গিয়েছিল 240 আসনে। তাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, গতবারের লোকসভা নির্বাচনে
ইন্ডিয়া জোটে মোটেই হারেনি। আগামী লোকসভা ভোট নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। রাহুল গান্ধী সাফ জানাচ্ছেন 2029 সালের নির্বাচনে ইতিমধ্যে জিতে নিয়েছে বিজেপি বিরোধী এই জোট। যদিও সাম্প্রতিক অতীতে ইন্ডিয়া জোটে একের পর এক ধাক্কা লেগেছে, তা সত্ত্বেও জোট নিয়ে আত্মবিশ্বাসী লোকসভার বিরোধী দলনেতা। গত 8 জুন ইন্ডিয়া জোটের বৈঠক ছিল। সেদিনই জানা যায় অন্যতম সারিক তৃণমূলের একজাক সদস্য দল ছেড়ে এনডিএতে যোগ দিতে চান। আবার ডিএমকেও জোটের বৈঠকে অনুপস্থিত ছিল। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানতে চেয়ে দলীয় কর্মীরা আবেদন জানান রাহুলের কাছে। ইন্ডিয়া জোটের বৈঠকে যে ভাষণ দিয়েছিলেন সেটাই এক স্যান্ডেলে তুলে ধরেন রাহুল গান্ধী। বৈঠকে তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক সংস্থাগুলির উপর আঘাত আসছে, তার বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। নিজের ভাষণে মনে করিয়ে দিয়ে রাহুল এক স্যান্ডেলে লিখেছেন, আবারও মনে করিয়ে দিতে চাই 2024 সালের নির্বাচনে আমরা মোটেই হারিনি এবং 2029 সালের নির্বাচনে ইতিমধ্যে জিতে গিয়েছি। এখন গোটা দেশ ভাবছে যে ভারতের আত্মা বিপন্ন, সংস্থাগুলি দখল হয়ে যাচ্ছে, মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হচ্ছে। এই সময়টায় একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই আমরা সকলে একসঙ্গে থাকব, প্রত্যেকটি মানুষকে ঐক্যবদ্ধ করব। দেশের সমস্ত সংস্থাকে বিজেপি যেভাবে ক্ষমতা বলে দখল করেছে সেটাকেও থামাবো। যদিও সূত্রের খবর, ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসের অন্দলে প্রচুর মতানৈক্য রয়েছে। তৃণমূলের শরদ পাওয়ারের এনসিপি নাকি কংগ্রেসের সঙ্গে মিশে যেতে ইচ্ছুক, কিন্তু কংগ্রেসের একাংশ এটা চাইছেন না। অন্যদিকে ডিএমকেও ইন্ডিয়া ছাড়ার পথে, তৃণমূলের সাংসদরা থাকবেন না ইন্ডিয়া জোটে। অন্যদিকে রাহুল গান্ধী নিজেও জানিয়েছেন, বিজেপি বিরোধী বলেই সিপিএম নেতা পিনারাই বিজয়কে আলিঙ্গন সম্ভব নয়, অর্থাৎ বাম দলগুলিও সরে যেতে পারে ইন্ডিয়া জোট থেকে। অপরদিকে শিলচরের সুস্মিতা দেবকে নিশানা করে শাহাদত চৌধুরীর তুপ। ক্ষমতালোভীরা কখনো জনগণের প্রকৃত নেতা হতে পারে না। রাজনীতিতে আদর্শের চেয়ে ক্ষমতাকে বড় করে দেখার প্রবণতা আজ নতুন কিছু নয়। তবে জনগণ সবসময় সুযোগ সন্ধানী রাজনীতি আর নীতিনিষ্ঠ রাজনীতির পার্থক্য বুঝতে সক্ষম। ক্ষমতার মুহে দলবদল করে হয়তো সাময়িকভাবে রাজনৈতিক সুবিধা আদায় করা যায়, কিন্তু মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়া যায় না। অতীত আছে ক্ষমতা, পদ, পদবি কিংবা রাজনৈতিক সুবিধার জন্য আদর্শ বিসর্জন দেওয়ার সংস্কৃতি গণতন্ত্রের জন্য অশনি সংকেত। জনগণের আস্থা অর্জন করতে বছরের পর বছর সংগ্রাম করতে হয়, কিন্তু সেই আস্থা হারাতে লাগে মাত্র কয়েকটি ভুল সিদ্ধান্ত। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের বিজেপিমুখী রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে খুব উগরে দিয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান বলেছেন, ক্ষমতালোভীরা কখনো জনগণের প্রকৃত নেতা হতে পারে না। ক্ষমতার লোভে আদর্শ ও নীতিকে বিসর্জন দেওয়া ব্যক্তিরা হয়তো সাময়িকভাবে ক্ষমতার আলিন্দে স্থান করে নিতে পারেন, কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে কখনো স্থায়ী আসনে গড়তে পারেন না। জনগণ সব কিছু দেখেন, বিচার করেন এবং সময় মতো তার রায়ও দিয়ে দেন। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের বিজেপির প্রতি প্রকাশ্য সমর্থন এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে প্রকাশ্যে বিজেপিমুখী রাজনৈতিক অবস্থানের কেন্দ্র করে তীব্র সমালোচনা করে এমনই মন্তব্য করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী। এক বিবৃতিতে বলেন, আদর্শহীন ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না। ক্ষমতার কাছাকাছি থাকা আর জনগণের হৃদয়ে স্থান পাওয়া এক বিষয় নয়, এই বলে মন্তব্য করেন তিনি। অপরদিকে নদী থেকে মুহিত কানুর মৃতদেহ উদ্ধার, সাময়িক বরখাস্ত 2 পুলিশ কর্মী। লক্ষ্মীপুর থানার অন্তর্গত শহীদ নন্দচাঁদ চিরি সেতুর কাছে পুলিশের তাড়া খেয়ে চিরি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মুহিত কানুর মৃতদেহ সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা জানান, ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে চিরি নদী থেকে তার দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পরে লক্ষ্মীপুর পুলিশ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ লক্ষ্মীপুরে নিয়ে যান এবং অভিযুক্ত পুলিশ কর্মীদের কঠোর শাস্তি ও মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেন। এ সময় কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে আশ্বস্ত করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনায় অভিযুক্ত 2 পুলিশকর্মী সন্তোষ বিশ্বাস ও কাগালে রইমারিকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আরও 2 পুলিশ কমান্ডার বিরুদ্ধে সংশ্লিষ্ট কমান্ড্যান্টের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
এবং তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এই আশ্বাসের পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। অপরদিকে অয়েল ইন্ডিয়ার ঠিকাদারি সংস্থার কাছ থেকে সাদাবাজির অভিযোগে গ্রেফতার 4। অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ একটি ঠিকাদারি সংস্থার কাছ থেকে সাদা দাবির অভিযোগে ডিব্রুগড় জেলার দুলিয়াজান থেকে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পরিচালিত এক অভিযানে বিভিন্ন আঞ্চলিক সামাজিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত এই 4 ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বীর লাচিত সেনার ডিব্রুগড় জেলার সভাপতি রিন্টু দত্ত, তাই আহোম ছাত্র সংস্থার দুলিয়াজান শাখার সভাপতি কঙ্কন রাজকোর, কাছাড়ি যুবমঞ্চের দুলিয়াজান শাখার সভাপতি বিনোদ কুমার সোনোয়াল ও বীর লাচিত সেনার দুলিয়াজান শাখার সম্পাদক মানস প্রতিম গোসাই। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের তদন্তে সংগৃহীত বিভিন্ন তথ্য ও প্রমাণ পর্যালোচনার পর অভিযুক্তদের বিরুদ্ধে আনা প্রাথমিক সত্যতা মিলেছে। এর ভিত্তিতেই তাদের হেফাজতে নেওয়া হয়। তদন্তকারী সংস্থার দাবি, ঘটনাটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং সাদাবাজির অভিযোগের পরিধি কতটা বিস্তৃত তাও খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ। এবং আজকের শেষ খবরটি, ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের জালে রেলের সিনিয়র ম্যানেজার, শিলচরে চাঞ্চল্য। ঘুষ গ্রহণের সময় সিবিআইয়ের হাতে নাতে ধরা পড়লেন উত্তর পূর্ব সীমান্ত রেলের এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অভিযুক্ত কুন্তল চৌধুরী। শনিবার শিলচরে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে জানা গিয়েছে, এক ঠিকাদারের প্রায় 20 লক্ষ টাকা বকেয়া বিল অনুমোদনের বিনিময়ে 20,000 টাকা ঘুষ দাবি করেছিলেন কুন্তল চৌধুরী। অভিযোগ, গত 12 জুন ওই ঠিকাদার বিল দ্রুত ছাড়ের অনুরোধ জানালে অভিযুক্ত আধিকারিক মোট বিলের 1% অর্থ অবৈধ পারিশ্রমিক হিসাবে দাবি করেন। ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে 13 জুন কুন্তল চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। এরপর পরিকল্পিত ফাঁদ পেতে শনিবার ঘুষ গ্রহণের সময় অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করা হয়। সিবিআই জানিয়েছে, 20,000 টাকা ঘুষ নেওয়ার সময় তাকে আটক করা হয়। গ্রেফতারের পর রবিবার অভিযুক্তকে গৌহাটি সংশ্লিষ্ট আদালতে পেশ করা হয়েছে। একই সঙ্গে তার বাসভবনেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রেলের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ নতুন নয়। শিলচর লামডিং ব্রডগেজ প্রকল্প এবং শিলচর ইম্পলের রেললাইন নির্মাণে অতীতেও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছিল। এর আগে 2023 সালে শিলচর ইম্পলের রেল প্রকল্পে অনিয়মের অভিযোগে রেলের নির্মাণ শাখার এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছিল সিবিআই।